কৃষি কর্মকর্তাবৃন্দরা উপস্থিত আছেন, সাথে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন এবং সর্বোপরি যাদের জন্য এই অনুষ্ঠান ৩৫ জন পিএফএস ভুক্ত কৃষক এবং ৩৫ জন নন পিএফএস ভুক্ত কৃষক, সবাইকে আমার সালাম জানিয়ে আমি শুরু করছি। কথাটা এসেছে আমাদের হয়তোবা আমরা কৃষি বিভাগের কাছে এটা খুব পরিচিত, পিএফএস আমরা বলতেছি। আসলে এটা পার্টনার ফিল্ড স্কুল। পার্টনারটা হলো প্রকল্প, আর ফিল্ড মানে সরাসরি মাঠে। এই স্কুলটা হলো মাঠে একটা স্কুল, এবং এখানকার যে স্কুলে যারা থাকে প্রতিটা পরিবার থেকে একজন করে ২৫ জন, এই ২৫ জনের কিন্তু আপনার একটা স্কুল হয়। তো সেখানে ১০ সেশন ব্যাপী বিভিন্ন কৃষি বিষয়ক বিভিন্ন টেকনোলজি তাদেরকে শিক্ষা দেওয়া হয়। আর নন পিএফএস থেকেও আরও ৩৫ জন আসছেন। উদ্দেশ্যটা হলো পিএফএস ভুক্ত যে কৃষকগণ আছেন তাদের কাছ থেকে নন পিএফএস ভুক্ত কৃষকগণ আমাদের কৃষি বিভাগ কর্তৃক যে সকল টেকনোলজি শেখানো হয়েছে সেগুলি তারা যেন শিখতে পারে। তো এখানে প্রথমে আমাদের উপজেলা সমবায় অফিসার এখানে বক্তব্য রেখেছেন। ওনার কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো যে ন্যূনতম যদি ২০ জন সদস্য হয় তাহলে কিন্তু তারা নিবন্ধন করতে পারবে সমবায় অফিসারের এখানে, এবং ন্যূনতম যদি ২০,০০০ টাকা হলেই তারা কিন্তু সমিতিটা করতে পারবে। তা আমাদের যে পিএফএস গ্রুপগুলো রয়েছে এই পিএফএস গ্রুপে আপনার সদস্য সংখ্যা হচ্ছে ২৫ জন করে। এখন পর্যন্ত আমি শুনলাম যে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে সেটা হলো এই ২ বছরে বা ৩ বছরে আপনার ২০টা স্কুল এভাবে পরিচালিত হয়েছে, অর্থাৎ ৫০০ জন কৃষককে ১০ সপ্তাহে অর্থাৎ ১০ সেশনে কিন্তু কৃষি বিষয়ে বিভিন্ন কলাকৌশল শেখানো হয়। সেই কলাকৌশল শেখানোর পরেও তাদের কিন্তু মাসিক একটু অনারিয়ামও দেওয়া হয়, প্রতি সপ্তাহে অনারিয়াম দেওয়া হয়, সাথে সাথে তাদেরকে নিয়ে একটা গ্রুপ করা হয়। কারণ আমাদের কৃষকরাই হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত। সবারই কিন্তু কোনো না কোনো গ্রুপ আছে, এই কমিটি, ওই দল, বিভিন্ন ধরনের কিন্তু আমাদের দল রয়েছে, কিন্তু আমাদের কৃষকের কিন্তু কোনো গ্রুপ নেই যেই গ্রুপের মাধ্যমে কৃষকরা লাভবান হতে পারবে। কারণ কৃষকরা কিন্তু ফসল উৎপাদন করতেছে, ধান উৎপাদন করলো বা কোনো সবজি উৎপাদন করলো, ওই সবজি তারা পাইকারি বিক্রি করতেছে অনেক ক্ষেত্রে ১৫ টাকা কেজি বা ১৭-১৮ টাকা কেজি। কিন্তু ওই সবজি আমরা যখন বাজারে যাচ্ছি, বাজারে কিনছি ৭০-৮০ টাকা কেজি। তা মাঝখানে কত টাকা গ্যাপ? ৬০ টাকা গ্যাপ। এই ৬০ টাকা কে নিল? এই ৬০ টাকা তো কৃষকের পাওয়া উচিত ছিল। কৃষক যদি সরাসরি মার্কেটে নিয়ে যেত তাহলে আমরাও কিন্তু লাভবান হতাম, আমরা হয়তো ৪০ টাকায় কিনতাম, কিন্তু এখন কিনতেছি আমরা ৬০ টাকায়। মাঝখানে বিনা পরিশ্রমে কোনো ক্যাশও কিন্তু লাগে না তাদের, জাস্ট নিয়ে যায় মধ্য ব্যবসায়ী, মানে মাঝের যারা আছে তারা কি করতেছে, এই সবজিগুলো কিনে বিভিন্ন বাজারে কিন্তু বিক্রি করে করতেছে। এতে তাদের জমি নাই, তাদের ক্যাশ নাই, তারা পরিশ্রম করে নাই, তারা কিন্তু যে পরিমাণ লাভ করতেছে আমাদের কৃষক কিন্তু সেই পরিমাণ লাভ করতেছে। এই জন্যই সরকারের ইচ্ছা হলো গ্রুপ করা, এবং এই গ্রুপটা করা কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন আইপিএম হোক, আইএফএম হোক বা আইএফএমসি হোক, এর মাধ্যমে কিন্তু প্রতি ক্ষেত্রেই কিন্তু এই গ্রুপগুলো করার চেষ্টা করা হয়। কৃষক নিজে যদি গ্রুপ করতে পারে তারা ২৫ জন, তারা একটা বড় শক্তি, তারা নিজেরাই একটা গাড়ি কিনতে পারে, নিজেরাই একটা ছোট ভ্যান কিনতে পারে, তারা কিন্তু সরাসরি আমাদের মার্কেটে পৌঁছে দিতে পারে। আমাদের এখানে ওই কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব রফিক কবিরাজ উনিও বক্তব্য রেখেছেন। উনি বলতেছেন যে আমরা যেন প্রান্তিক কৃষক নিয়ে কাজ করি। আসলে আমাদের কৃষি বিভাগ কাজ করছে শুধু প্রান্তিক না, একদম ল্যান্ডলেস, ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি এবং বড় এসব কৃষককে নিয়ে কিন্তু কাজ করতেছে। তবে কোনো ক্ষেত্রে যদি কোনো সুবিধা আসে বা প্রণোদনা আসে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রান্তিক কৃষককে অগ্রাধিকার দিয়ে থাকি। আপনারা জানেন কয়েকদিন আগে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে, এটা কিন্তু দেওয়া হয়েছে হলো প্রান্তিক কৃষককে, অর্থাৎ যাদের জমি ৪৯% বা এর নিচে আছে
সেই কৃষকদের কিন্তু এটা দেওয়া হয়েছে। পরবর্তীতে দোহার উপজেলার বিএনপির সভাপতি জনাব নজরুল ইসলাম উনি বেশ কিছু কথা বলেছেন, যেমন মাঠ পর্যায়ে কাজ করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন ওনারা ইউনিয়ন লেভেল নাই, প্রতি ইউনিয়ন লেভেলে 3 জন করে আছে। একজন 10ম গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তা সরাসরি কৃষকের কাজ করে, এই উপসহকারী কৃষি কর্মকর্তারা কিন্তু থাকে। তাদের ক্ষেত্রে পার হেড হয়তো বা আপনার 1200 থেকে 1500 পরিবার থাকে। এই পরিবারকে কিন্তু তারা তাদের বিভিন্ন টেকনোলজি জানিয়ে থাকেন বা কলাকৌশল জানিয়ে থাকেন। এমন হতে পারে যে 1500 জন যদি ধরি, সবার কাছে তো প্রতিদিন যাওয়া সম্ভব না। তারা কিন্তু চেষ্টা করে, তাদের 12টা গ্রুপ আছে, এই 12টা গ্রুপের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কৃষকের সাথে আলোচনা করার জন্য। আমাদের উনিও বলেছেন যে আমাদের আসলে মাঠ কম, মাটি কম, জমি কম, যার ফলে আমাদের কাজ কিন্তু ভালো মতো করতে হবে, আমাদের কিন্তু কাজ করতে হবে। আমরা কিন্তু ওইভাবে অতটা, কৃষকের কথাও তিনি বলেছেন যে কৃষকও কিন্তু অতটা দেখা যায় যে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতেছে না। আমরা অনেকে আমাদের দেশের যে কৃষিকাজ, এই কৃষিকাজ একমাত্র কৃষিকাজে কিন্তু আমাদের থাকবে, কারণ কৃষিকাজকে বাদ দিয়ে কিন্তু আমাদের দেশকে কল্পনা করা যাবে না। আপনি যদি মনে করেন কৃষিকাজটা যদি বাদ দেওয়া হয়, অন্যান্য আমরা সব কিছু করলাম, কল কারখানা সব কিছু রাখলাম, আমাদের চাল তখন বাইরে থেকে কিনে আনতে হবে বা সবজিও বাইরে থেকে কিনে আনতে হবে। ওই যে 2009 সালে 8 সালে $400 করে আমরা চাল পাওয়ার কথা ছিল ইন্ডিয়া থেকে, সেই চাল কিন্তু তারা $1200 আমাদের দিচ্ছিল না। তো এরকম হবে যদি কৃষিকাজ না হয়, আমাদের চাল আমদানি করতে কিন্তু আমরা ফতুর হয়ে যাব। তো এই জন্য কৃষিকে বাদ দিয়ে কিছু করা যাবে না। তো আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি। এখানে একজন কৃষানী, পিএফএসভুক্ত কৃষানী বক্তব্য রেখেছেন, ওনার নাম হলো ফারজানা আক্তার। উনি নিরাপদ খাদ্যের কথা বলেছেন। আসলে আমাদের এখনো হচ্ছিল নিরাপদ খাদ্য। আমাদের ফুড সিকিউরিটি বলতে আমরা বুঝি যে আমাদের পেট ভরলে হবে না, মানে আমার খাদ্য থাকলে হবে না, আমার খাদ্য থাকা লাগবে, সেই খাদ্য অ্যাভেলেবেল হবে। অর্থাৎ আমার খাদ্য আছে কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন কারণে কিন্তু আমার কাছে খাদ্যটা আসতেছে না। আমাদের অ্যাভেলেবেল হতে হবে, কেনার সামর্থ্য থাকতে হবে। আমি যদি কিনতে না পারি, যতই খাবার থাকুক আমার কিন্তু লাভ নেই। অর্থাৎ কেনার সামর্থ্য রাখতে। এখন সবচেয়ে জরুরি যে জিনিসটা হচ্ছে সেটা হলো নিরাপদ খাদ্য। আমরা যে খাবারটা খাচ্ছি বর্তমানে সেটা কিন্তু অতটা নিরাপদ হচ্ছে না, এই কারণে যে কৃষি বিভাগ কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক বা পেস্টিসাইডের লাইসেন্স দিয়ে থাকে, কিন্তু তাই সেখানে একটা কথা বলা থাকে যে 7 দিনের মধ্যে ওই ফসল কিন্তু পারা যাবে না বা ওই ফলটা নেওয়া যাবে না। কিন্তু আমাদের কৃষকরা অনেক ক্ষেত্রে, বিশেষ করে ঢেঁড়স বা বিভিন্ন ধরনের সবজি যারা চাষ করতেছেন, আজকে স্প্রে দিচ্ছেন, আবার কালকে উঠাই নিয়ে যাচ্ছে, আমরা আবার সেই সবজি কিনে খাচ্ছি, যার ফলে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমরা অসুস্থ হলে আমাদের জনগণ, আমাদের যদি সন্তানরা অসুস্থ হয়, ভবিষ্যৎ প্রজন্মই হচ্ছে আমাদের সন্তান না, আমাদের দেশ কিন্তু পিছিয়ে যাবে। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে নিরাপদ খাদ্য তৈরি করা। আমরা কিন্তু সবজি রপ্তানি করি বাইরে, বিভিন্ন দেশে কিন্তু আমাদের সবজি যায়, কিন্তু এই সবজিগুলো কোন দেশে যায়? বেশিরভাগই হলো মিডল ইস্ট। অর্থাৎ যেই মিডল ইস্টে আমাদের লোকজন থাকে তারাই কিন্তু খাচ্ছি। কিন্তু আমরা আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু আমরা সবজি পাঠাতে পারতেছি না, কারণ সেখানে আসলে গ্যাপ প্রোটোকল। আমাদের এখানে যিনি স্বাগত বক্তব্য দিয়েছেন উনি কিন্তু গ্যাপ প্রোটোকলের কথা বলেছেন। এই গ্যাপ প্রোটোকল প্রায় অনেকগুলো প্রোটোকল মেনটেন করে তারপর কিন্তু সবজিটাকে বিদেশে পাঠাতে হয়, এবং সেক্ষেত্রে নিরাপদ সবজিটা হলো খুবই জরুরি। তো আমি খুব ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা কৃষি অফিস এবং উপজেলা প্রশাসনকে খুব সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা দূর দূরান্ত থেকে কৃষক কিষানে এসেছেন, অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করতেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। Start